নমস্কার, আমার নাম ডক্টর পুরু ধাওয়ান এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন কিডনি ফেইলিউরের সময় শ্বাস নিতে অসুবিধা হয়, কিডনি তো খারাপ হচ্ছে এবং এর সাথে আমাদের ফুসফুসের কি সম্পর্ক আছে তা আমরা বোঝার চেষ্টা করব এই ভিডিওর মধ্যে। শুরু করা যাক যে প্রথমে শ্বাস নিতে অসুবিধা কখন এবং কিভাবে কিডনি রোগী অনুভব করতে পারে। তাহলে যদি আপনার বা আপনার পরিচিত কারো কিডনি খারাপ হচ্ছে এবং হাঁটার সময় শ্বাস ফুরিয়ে যায়, তাহলে এটি অন্য দিকে ইঙ্গিত করে। যদি সেই রোগীকে আমরা শুইয়ে দিই যখন সে ঘুমানোর জন্য তার শ্বাস অস্থির হতে শুরু করে, তাহলে এটি অন্য কারণে ঘটছে। এখন এর কারণগুলো কি কি, কেন এটা হয়, আমরা এটি গভীরভাবে বুঝি। তাহলে কিডনির ফিল্টারেশনে যদি রক্তের অভাব হচ্ছে, কেন কিডনি কম কাজ করছে শরীরে, হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না, হিমোগ্লোবিন ৫-৬ এর আশেপাশে আছে। এমন রোগী যদি সিঁড়ি বেয়ে ওঠে তাহলে শ্বাসকষ্ট হবে, ১০ কদম হাঁটলে শ্বাসকষ্ট হবে, শরীরে খুব দুর্বলতা থাকবে, রোগী শরীর তুলতে পারবে না, সবসময় ঘুমিয়ে থাকবে। তাহলে যদি আমাদের শরীরে রক্তের অভাব থাকে, তাহলে আমাদের পরিশ্রম করতে অসুবিধা হয়, সামান্য কাজ করলেই শ্বাসকষ্ট হয়। কারণ আপনার শরীরের রক্তের অক্সিজেনের প্রয়োজন বেশি, কিন্তু আপনার শরীরে এত রক্ত নেই। তাই আপনার ফুসফুস দ্রুত অক্সিজেন গ্রহণ করতে শুরু করে, কারণ পুরো শরীরে দ্রুত অক্সিজেন সরবরাহ করতে হয়, কারণ হিমোগ্লোবিন কম থাকে। তাই আমাদের ফুসফুসে চাপ পড়ে, আমাদের শ্বাসকষ্ট শুরু হয়। তাহলে এটি আপনাকে মনে রাখতে হবে। দ্বিতীয় ধরনের শ্বাসকষ্টের সমস্যা যা আমরা বলছিলাম, তা তখন হয় যখন রোগী শ্বাস নেয়। তাহলে কিডনি ফেল রোগীর ক্ষেত্রে আমরা আরেকটি সমস্যা দেখতে পাই যে রোগীর পায়ে পানি জমে থাকে। আপনি ভাবুন আপনার পায়ে পানি জমে আছে। যখন আপনি শোবেন, আপনার পা উপরের দিকে আসবে। আপনার ফুসফুস এবং পা একই স্তরে চলে আসবে। যখন আপনার পা এবং ফুসফুস একই স্তরে চলে আসবে, তখন আপনার পা থেকে পানি বের হয়ে ফুসফুসের ভিতরে জমা হবে। তখন কি হবে? তুমি ৫ থেকে ১০ মিনিট শুয়ে থাকবে। আপনার মনে হতে শুরু করবে যে আপনার শ্বাস নিতে সমস্যা হচ্ছে, আপনার দম বন্ধ লাগছে। এমন মনে হবে যেন আপনি পানির নিচে ডুবে যাচ্ছেন। কারণ আপনার ফুসফুসের ভিতরে পানি জমা হচ্ছে। আপনার অক্সিজেন বহন করার ক্ষমতা বা ফুসফুসের প্রসারণের শক্তি কমে যায় সেখানে পানি জমার কারণে। পায়ে পানি জমছে কেন? কারণ সব কিডনি ফেল রোগীদের মধ্যে এই সমস্যা হয় না। তাহলে কিছু না কিছু এমন কারণ থাকবে যার কারণে পায়ে পানি জমা শুরু হয়। তাই এখন আমরা সেটাই বোঝার চেষ্টা করব এখান থেকে। এর জন্য আপনাকে যা করতে হবে তা হলো যে এলএফটি রিপোর্ট হয় বা কখনো কখনো এলএফটি রিপোর্টের মধ্যে টোটাল প্রোটিনের মান আসে, রক্তে কত প্রোটিন আছে এবং এর সাথে নিচে লেখা থাকে অ্যালবুমিন। টোটাল অ্যালবুমিন করতে হবে। তাহলে যদি কারো শরীরের মধ্যে প্রোটিনের পরিমাণ, অ্যালবুমিনের পরিমাণ, এই ২ এর মধ্যে কোনো একটি জিনিসও স্বাভাবিক মান থেকে কম হয়ে যায়, তাহলে রক্ত পাতলা হয়ে যায়। পাতলা হওয়ার কারণে তার কিছু অংশ তরল পদার্থ শরীরের শিরা থেকে বের হয়ে পায়ে জমা শুরু হয়। যখন পায়ে জমা হয়, যখন আমরা পা তুলব তখন তা ফুসফুসে জমা হবে। ফলে প্রোটিনের ঘাটতির কারণে আপনার পায়ে ফোলাভাব দেখা দেয়। একইভাবে যদি কোনো রোগীর থাইরয়েড খুব বেশি বিঘ্নিত হয়, তবে থাইরয়েড নাই, থাইরয়েড TSH, T3, T4 বিঘ্নিত হলে তার শরীরেও ফোলাভাব দেখা যায়, বিশেষ করে পায়ে। তবে এতে শ্বাস নিতে অসুবিধা কম দেখা যায়। তাহলে আমাদের হিমোগ্লোবিন পূরণ করতে হবে। এখন আমাদের হিমোগ্লোবিন কিডনি ফিল্টারেশনে পূরণ করতে হবে। তাই আমাদের প্রোটিনের দিকে খেয়াল রাখতে হবে। খাবারের মধ্যে আয়রনের দিকে খেয়াল রাখতে হবে। ফলিক অ্যাসিড, ভিটামিন বি অর্থাৎ শরীরে রক্ত তৈরি হওয়া। যেকোনোভাবে রক্ত তৈরি হওয়া শুরু হলে আমাদের যে হাঁটতে অসুবিধা হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তার সমাধান হয়ে যায়। এইভাবে যখন আমরা বলি যে পায়ে পানি জমছে, তখন আমাদের শরীরে মোট প্রোটিন পূরণ করতে হয়। এখন প্রোটিন এমন একটি জিনিস যা যদি আমরা কিডনিকে ফিল্টার করতে দিই তবে ক্রিয়েটিনিন তৈরি হয়, না দিলে ফুলে যায়। তাই আমাদের সহজভাবে খেয়াল রাখতে হবে যে আমাদের ফুসফুস আমাদের কিডনির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ কিডনি পুরোপুরি নষ্ট হয়ে গেলে ডায়ালাইসিস হবে, মানুষ ভয় পায়। কিন্তু যদি ফুসফুস নষ্ট হয়ে যায় তবে ভেন্টিলেটর আছে। তাই ভেন্টিলেটর এবং ডায়ালাইসিসের মধ্যে যদি একটি বেছে নিতে হয়, তাহলে কাকে বেছে নেবে? ডায়ালাইসিসকেই, তাই না? তাই এই কারণেই আপনি কখনোই আপনার
ফুসফুসকে নষ্ট হতে দেবেন না। কিডনিকে বাঁচানোর চেষ্টায় এই বিষয়টি মনে রাখতে হবে। কারণ ভেন্টিলেটর আছে এবং ভেন্টিলেটর থেকে বেরিয়ে আসা সহজ কাজ নয়। দ্বিতীয় কাজটি কি করতে হবে? তা হলো আপনার খাবারের মধ্যে প্রোটিন যোগ করতে হবে। তবে এমন প্রোটিন যোগ করতে হবে যা শরীরে শোষিত হয়, শরীরে বর্জ্য পদার্থ তৈরি না করে। তাই যতটুকু ভেজান উৎস এবং উদ্ভিজ্জ উৎস এবং প্রোটিন থাকে তা একটি কিডনি ফিল্টারেশন নিতে পারে। যেমন দেওয়া হয়েছে তাকে, কারণ তার শরীরের প্রয়োজনীয়তা আছে। প্রোটিনের সাপ্লিমেন্ট আসে, সেগুলোও দেওয়া হয় কারণ তার শরীরে প্রোটিন পূরণ করতে হবে এবং আমাদের প্রস্রাবে যে প্রোটিন ক্ষতি হচ্ছে তা বন্ধ করতে হবে। এখন প্রোটিন যা শরীর থেকে বাইরে যাচ্ছে তা যেন না যায়। তাহলে যখন আমরা প্রস্রাবে প্রোটিন কমাই, খাবারে বাড়াই, তখন যা আমরা খেয়েছি তা শরীরে স্থির হতে শুরু করে। রক্তে যে প্রোটিন আছে তা বাড়তে শুরু করে, পেটের ফোলা কমতে শুরু করে এবং ফুসফুসকে রক্ষা করার জন্য ডাইউরেটিক ওষুধও রাখা হয়, যাতে শরীরে পানির পরিমাণ কম থাকে। ফলে ফুসফুসের সমস্যা কম হয় এবং রাতে ঘুমানোর সময় শ্বাসকষ্টের সমস্যা না হয়। তাহলে আমি আশা করি যদি আপনি ভিডিওটি এখানে পর্যন্ত দেখে থাকেন, তাহলে আপনি বুঝতে পেরেছেন কেন কিডনি ফেল হওয়ার ক্ষেত্রে সমস্যা আসে, কি ধরনের সমস্যা আসে এবং তার সমাধান কি হয়। তবুও যদি মনে কোনো সন্দেহ থাকে, কিছু জিজ্ঞাসা করতে চান, তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। এই সঙ্গে আমি আপনাদের সকলের কাছ থেকে বিদায় চাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মজা করুন।